যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সিইসির সাক্ষাৎ। বিগত ৩ নির্বাচনের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। আদালতে ডামি ভোটের কথা স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আওয়াল। ৩ দিনের রিমান্ড মঞ্জুর। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচনের খবরে পশ্চিমাদের স্বস্তি। চীন পাকিস্তানের সাথে কোনো জোট গঠন করছে না ঢাকা। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা। এনবিআর চেয়ারম্যানকে কালকের মধ্যে অপসারণের আলটিমেটাম। আন্দোলন প্রত্যাহারের আহ্বান অর্থ উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। তবে লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিং, সেখান থেকে জানানো হয় যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। আর এমন প্রেক্ষাপটে আজকের সাক্ষাতে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সিইসির আলোচনা হয়ে থাকতে পারে। এদিকে বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ৫ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম। প্রজ্ঞাপনে বলা হয়, 2014, 18 এবং 2024 সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এছাড়া সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও আছে এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে। জানানো হয়, গঠিত কমিটি আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। এবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আর এই জন্য তাঁর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে দাঁড়িয়ে তিনি 2024 সালের ডামি নির্বাচনের কথা স্বীকার করেছেন। বলেছেন যে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু ভোট হয় না। আওয়ামী লীগ শাসন আমলে রাতের ভোটের পর বিতর্কিত যে ডামি নির্বাচন, সে সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা। গুরুত্ব দেননি অন্য কোনো রাজনৈতিক দলগুলোকে। যে নির্বাচনে নিজ প্রার্থীর সাথে ভোট করেছে আওয়ামী লীগ। বিএনপির করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। রাষ্ট্রদ্রোহ, ভোট কারচুপি সহ বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের অনুমতি দেন আদালত। ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে। শুনানিতে রিমান্ড বাতিল চান সাবেক সিইসির আইনজীবী। আদালতের অনুমতি নিয়ে কথা বলেন তিনি। ডামি একতরফা ভোটের স্বীকারোক্তি দেন হাবিবুল আউয়াল। জানান, ক্ষমতার লোভ আর দলীয় সরকারের অধীনে কখনো ভোট সুষ্ঠু হয় না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। স্বৈরাচারের উত্থান বন্ধ করতে হলে দেশে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনুদান বা ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
আওয়ামী লীগ থেকে বের হয়ে 2012 সালের একজন রাজনৈতিক দল নাগরিক ঐক্য গঠন করেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান, যেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। আমি একটা জাতীয় সরকার করতে চাই, যারা যারা মিলে এই আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে হলে দেশে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আশা করেন সংস্কার নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো অন্তত এক জায়গায় ঐকমত্যে আসতে পারবে। আমাদের শক্তি হবে কল্যাণমূলক সবার আগে বাংলাদেশের স্বার্থ, এবং সেদিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে। সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারব। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী সংসদকে সহযোগিতা করতে আগ্রহী ইইউ। অনুদান বা ঋণের বাইরে গিয়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে চায় তারা। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। তাদের শুধুমাত্র তাদের যে আমাদের এই অনুদান, ঋণ, এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে, যে নতুন নতুন অর্থায়নের অনেক পোর্টফোলিও, অনেক চিন্তা আছে। এই সময় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে স্বস্তির কথা জানান ইইউ রাষ্ট্রদূত। আগামী দিনের পার্লামেন্টকে তারা সহযোগিতা করতে চাচ্ছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো জোটে যুক্ত হচ্ছে না। আজ বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন যে 3 দেশের একসাথে কাজের আলোচনা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছিল অনেক আগে থেকেই। ভিন্ন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানিয়েছেন যে ভারতের সাথে সম্পর্ক পুনর্বিন্যাসের চেষ্টা চলছে। কদিন আগেই পাকিস্তান চীন বাংলাদেশের নতুন ত্রিপক্ষীয় জোটের কথা প্রকাশ করে দেশ দুটির পক্ষ থেকে। সে সময় বাংলাদেশের পক্ষ থেকে জোট হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা ছিল না, তাই বিষয়টি ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু। আর সেসব প্রশ্নের জবাব দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ছুটি কাটিয়ে এসে। বললেন, চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো জোটে যুক্ত হচ্ছে না। আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছিল, এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন পাকিস্তান একসাথে কাজ করবে নানা ইস্যুতে, তবে এটা তৃতীয় কোনো দেশকে টার্গেট করে করা হয়নি। অবশ্যই তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছে না, এটুকু আপনি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। টার্গেট করার কোনো ব্যাপার এখানে নেই। এরকম আরো কোনো দেশ যদি ট্রাইপার্টাইট মিটিং করতে চায় আমি তো কোনো সমস্যা দেখি না, সেটা আমি করতে রাজি আছি। প্রথমত ভারতের সাথে সম্পর্ক শীতল আমি বলতে চাই না, আমি বলতেছি যে এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবেই দেখি, রিঅ্যাডজাস্টমেন্টের পর্যায়ে আছে, এবং এ ব্যাপারে আমাদের সদিচ্ছার কোনো অভাব নেই। উপদেষ্টা জানান, ইরান থেকে 26 বাংলাদেশি পাকিস্তান সীমান্তে আসছে, সেখান থেকে বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে। আজকে দিনের মধ্যে 26 জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সাংবাদিকতার জন্য নয়, অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, বরং সরকার নয়, এসব মামলা করেছেন সাধারণ মানুষ। তাই জামিন না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নেই, এমন দাবি করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে যেটাকে মব বলা হচ্ছে সেটা আসলে প্রেসার গ্রুপ। গণমাধ্যমে কাঠামোগত সংস্কারের লক্ষ্যে 2টি অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ। এতে অংশ নেন সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনায় উঠে আসে
অন্তর্বর্তী সরকারের 10 মাসে গণমাধ্যমের স্বাধীনতা সহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার প্রসঙ্গ। সাংবাদিকদের যারা অন্যায় মামলা দিয়ে এবং সবাই খুনি, আমরা অবশ্যই যারা অন্যায় করেছে তার বিচার চাই, কিন্তু এর অর্থ না সামাজিক বিচারের আগে কাউকে অপদস্থ করা। গত 10 মাসে আমরা একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করলাম। এর উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন, বর্তমানে বাংলাদেশের মতো গণমাধ্যমের স্বাধীনতা উন্নত বিশ্বেও নেই, তবে সরকার অপতথ্যের বিরুদ্ধে সোচ্চার। এছাড়া মবকে তিনি প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেন। আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেসার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে? কারণ সে তো অ্যাফেক্টেড হয়েছে। সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই। আইন উপদেষ্টা জানান, বেশিরভাগ গণমাধ্যমেরই নেই কোনো কোড অফ কন্ডাক্ট। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। তার দাবি, সাংবাদিকতার জন্য নয়, অপরাধে উস্কানি দেয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে সাধারণ মানুষ। ওনাদের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা সাংবাদিকতা করার জন্য মামলাটা হয় নাই, ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এটার সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। সাংবাদিকরা আপনারা তো বহু আগে, শেখ হাসিনা আসারও আগে 2 ভাগ হয়ে বসে আছেন। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবে কিভাবে? সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কখনোই হস্তক্ষেপ করেনি বলেও দাবি করেন আইন উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যানকে কালকের মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। অন্যথায় শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এদিকে দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। এনবিআরে অসন্তোষের শুরুটা গত 12 মে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে আলাদা 2টি বিভাগ করে অধ্যাদেশ জারির পর থেকেই। কিন্তু এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশ্বাসে প্রত্যাহার করা হয় আন্দোলন। কিন্তু আবারও তৈরি হয় সংকট। অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবিতে সোমবার থেকে আবারও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সমস্যা সমাধানে কর্মকর্তাদের বৈঠকে ডাকেন অর্থ উপদেষ্টা, তবে এমন কোনো প্রস্তাব পাননি বলে জানান আন্দোলনকারীরা। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। সংবাদ সম্মেলনে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দেন তারা। 1 দফা দাবি মেনে নেওয়া না হলে শনিবার থেকে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। এদিকে দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। এটা সমস্যার সমাধান অতি তাড়াতাড়ি হবে এবং আমি বলেছি দেশের স্বার্থের খাতিরে, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস, এটা আমরা অনেক সময় এসেনশিয়াল সার্ভিস, এটার জন্য এটার খাতিরে তারা সবাই, আমি আশা করি যারা ইসে করে যারা মানবে। আমি এটা আগামী সপ্তাহে আবার একটা সভা করবো, তখন আমরা চূড়ান্তভাবে সব বলবো। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান উভয়ই। ওইগুলো নিয়ে আলাপ হয় না, আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবর, একটা বিরতি নিব, ফিরবে একটু পর, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 12,51,111 জন। রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা CR আবরার জানান,
প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। এবছর ফলাফল দ্রুত প্রকাশ করার কথাও জানান তিনি। সামনে বিশ্ববিদ্যালয়ের হাতছানি, শেষ হবার পালা উচ্চ মাধ্যমিকের গণ্ডি। সে প্রত্যাশাকে বুকে পুষে কেন্দ্রে আসছে এসএসসি ও সমমান পরীক্ষার্থী। করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে বেশিরভাগই মাস্ক পরে এসছেন কেন্দ্রে। ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে ছিল কড়াকড়ি। সবাই নিয়ম মেনে কমপক্ষে 30 মিনিট আগে হলে এসেছেন। তবে বৃহস্পতিবারের যানজট ঠেলে দু একজন দেরিও করে ফেলেছেন। অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবার 11টি বোর্ড মিলে পরীক্ষার্থী সংখ্যা 12,51,000-এর কিছু বেশি। গত কয়েক বছরের মতোই ছাত্রের তুলনায় ছিল ছাত্রী সংখ্যা বেশি। প্রথম দিনের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্নটা অনেক সহজ ছিল, সে কারণে পরীক্ষা অনেক ভালো হয়েছে। এবার নতুন আমাদের এই কেন্দ্রে পড়ছে, তো মোটামুটি ভালোই পেয়েছি আমরা। প্রিপারেশন খুবই ভালো ছিল আমার। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, বাট সিকিউটা খুব ইজি ছিল। এমসিকিউর ক্ষেত্রে দেখা যায় শতভাগ কমন পড়েনি, কিন্তু বেশিরভাগই কমনের ভিতরে এসেছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 82,000। শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষার্থীদের এই ঝরে পড়ার হার যাতে কমিয়ে আনা যায় সেই উদ্যোগ নেওয়া হবে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। বেকো নিয়ে এলো নো ফ্রস্ট রেফ্রিজারেটর সিরিজ। এর আছে ডুয়াল কুলিং টেকনোলজি, যা খাবারকে দ্রুত ঠান্ডা করে। এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে আছে অত্যাধুনিক সব ফিচার। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com-এ। দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ঘুষ দাবির যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। মহাপরিচালক বলেছেন যে এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে 29তম বিসিএস এর প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। কথা চা মিষ্টিতে তো আসলে 1 লাখ টাকা হয় না, আমাকে যদি অল্পের মধ্যে দিতেন তাহলে আমি এখনই লোক পাঠিয়ে দিতাম। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। সেখানে বলা হয় এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছ থেকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। একই নম্বরের মাধ্যমে অর্থ দাবির ঘটনায় 4 জিডিও করা হয়েছে। এ ঘটনা অনুসন্ধানে দুদকের কারো সংশ্লিষ্টতা মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। এদিকে 29তম বিসিএস এ ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 21 জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারপূর্বক 29তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এবং গ্যাজেট বিজ্ঞপ্তির প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করেছে দুদক। পিকে হালদারের বিরুদ্ধে রুজুকৃত অনেক মামলা ইতিমধ্যে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় একথা জানিয়েছেন তিনি। বলেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। জানান, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সমাজের সবাইকে। মাদকের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে
পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনাও এই সরকারের রয়েছে। এই সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। 10টার খবরে সময় হলো আরেকটি বিরতির। একটু পর ফিরছি, সাথে থাকুন।